বাঘ এসে হামলা করে, হামলা করলে বাঘের গায়ে বাড়ি মারতে গিয়ে আমার ঘাড়ে বাড়ি। ধর্ম পবিত্র বলে মনে করি, জঙ্গলটা খুব পবিত্র। সবচেয়ে সূক্ষ্ম যদি মনে করতে হয়, জঙ্গল সবচেয়ে সূক্ষ্ম। ওই রকম বড় বড় ওই ডালের মতো এরকম বড় বড় গেমু গাছ, হাতাতে ধরতে যায়, মুখ দিয়ে কামড় দিয়ে ভেঙে ফেলতে। আপনারা হয়তো প্রত্যেকে জানেন যে সুন্দরবনের মানুষের জীবিকার জন্য সব থেকে বেশি প্রয়োজন হয়ে থাকে নৌকা। আজকে আমি যে মানুষটার সঙ্গে কথা বলবো, তিনি একাধারে নৌকা তৈরি করেন, একাধারে দীর্ঘ 30 বছরের উপরে জঙ্গলে যান এবং সেখান থেকে বহু মানুষের লাশ তিনিও ফিরিয়ে এনেছেন। বাঘের মুখোমুখি হয়েছেন অন্তত পক্ষে 30 বার। যে মানুষটি এতটা অভিজ্ঞতার মুখোমুখি দাঁড়িয়ে আছে, তার মুখোমুখি কথা বলার জন্য প্রায় অনেকক্ষণ ধরে ওয়েট করেছি। তারপরে তিনি টাইম দিয়েছেন, আমরা তার অভিজ্ঞতার কথা শুনেছি। আজকের এই ভিডিওটিতে সেই অভিজ্ঞতার টুকরো টুকরো কিছু পাঠ আপনাদেরকে শোনাবো, যা শুনে আপনাদের মনে সুন্দরবন নিয়ে আরো অনেকটাই ভালো লাগা তৈরি হবে। সুন্দরবন নিয়ে আরো অনেক তথ্য তিনি দিলেন যা আপনাদের সুন্দরবন জানতে অনেক সাহায্য করবে। তার নাম হচ্ছে বিমল মিস্ত্রি। সাতজেলিয়া অঞ্চল, টোটাল সাতজেলিয়া অঞ্চলের যে সুন্দরবন লাগোয়া জনজীবন, প্রত্যেকেই তার নাম জানে। তিনি নৌকা মিস্ত্রি এবং শুধু তাই নয়, তার জঙ্গল অভিজ্ঞতা, এই সব মিলিয়ে বিমল মিস্ত্রির মুখোমুখি আজকে আমরা বসেছিলাম। চলুন তাহলে তার মুখ দিয়েই শুনি সুন্দরবন জঙ্গল কথা। জঙ্গল করছে তো বহুদিন, আর এটা তো হচ্ছে তোমাদের সমস্ত জায়গার যেখানে সমস্ত নৌকাগুলো এসে জড়ো হয়, স্টেশন বলা যায়। তা এখানে থেকে তো বিভিন্ন জায়গায় চলে যায় মরিচঝাপি, আর এটা তো মরিচঝাপি চত্বর। তো তোমার ব্যক্তিগত জীবন তো বহুদিন জঙ্গল আছে এবং বাঘের সঙ্গে লড়াইও হয়েছে অনেকবার। অনেকবার মানে সেই সব ঘটনাগুলো একটু যদি শোনাও। আমি এই জঙ্গল করা শুরু করেছি বাংলা 71 থেকে। আচ্ছা, প্রথম ওই মুসলিমদের সঙ্গে যেতাম, তারপরে একটু বুঝতে শিখে নিজে নৌকোডোঙা চালাই। বহুবার আমার সঙ্গে কারোর জঙ্গলে অসুবিধা হয়নি। ওই জঙ্গলে অসুবিধা হয়েছে, কেউ রাত ছাড়িয়ে আনতে পারছে না, বহু রাত ছাড়িয়ে নিয়ে আসি এই পর্যন্ত। কতগুলো? প্রায় তা 25 থেকে 30টা। এই বাগদামারা নিয়ে জঙ্গলে একসময় তো বাগদা এই জঙ্গল উত্তপ্ত হয়ে গেল, ভালো ওপার পার হলে পর মানুষ ধরতো, তখন বাগদার সিজন ছিল, ওই 3 বাগদা ধরতো। সে সময় থেকে এই পর্যন্ত 30-এর উপরে যাবে, ওর কোনো ইয়ে নেই। লাস্ট একটা শাড়ি আনতে গিয়ে ওই বাঘের মুখিতে রাত শাড়ি আনতে গিয়ে এই বছর 4 আগে বাঘ এসে হামলা করে, হামলা করলে বাঘের গায়ে বাড়ি মারতে গিয়ে আমার ঘাড়ে বাড়ি। আচ্ছা, সেখান থেকে হাড় ভাঙা। এই হাড় ভাঙা, আর আমি ঠেকাতে গিয়ে হাতে লেগে হাতের কবজার থেকে ছাড়ানো। এই এখনো জঙ্গল করছি। তা প্রথম বাঘের মুখোমুখি কিভাবে মানে সাক্ষাৎ হয়েছে? বাঘের মুখোমুখি আমার কোনোদিন সাক্ষাৎ হয়নি। আচ্ছা, ওই ছাড়িয়ে আনতে গিয়ে সাক্ষাৎ হয়েছে। ছাড়াতে গিয়ে কিরকম কিরকম? ধরো রাস নিয়ে বসে রয়েছে, কেউ যাতে সাহস করছে না তার ধারে, খাওয়ার ধরলে কিরকম লাগে, সেই তো প্রায় মুখোমুখি, মানে ধরে বসে আছে। এমনি আমি জঙ্গলে গেলে বাঘ আমার সামনে আসে না, আমি খুব কম দেখি বাঘ। ওই ছাড়িয়ে আনতে গিয়ে যা দেখা, এই ছাড়া আমার জঙ্গলে গিয়ে বাঘ হাঁটতেছে কি বাঘ এসে বসে দিয়েছে আমার বয়সে আমি দেখি, ওই ছাড়িয়ে আনতে গিয়ে যা দেখা। তো বাঘের সঙ্গে মুখোমুখি যে দেখা, সেরকম না হলেও তো গভীর জঙ্গলেও তো মাছ কাঁকড়া করতে যাওয়া হয়। হ্যাঁ, আমরা এই মরিচঝাপিতে কম মাছ কাঁকড়া ধরি। কোন দিকে যাওয়া হয়? বাড়ির দিকে থাকি, প্রায় কোন দিকে? সমুদ্রের দিকে। চামটা থেকে ওই লাইন? হ্যাঁ, চামটা থেকে ওই লাইন, 13 বাগি থেকে নিয়ে ওই ধারে একদম সেই মাছুয়া, মাছুয়া টাছুয়া নিয়ে ওই লাইন একদম সমুদ্রের দিকে, সমুদ্রের একদম হংসরাজ হয়ে বেরিয়ে যায়। হ্যাঁ, তা এই যে এই চত্বরটা আপনারা মাছ কাঁকড়া ধরেন, কিন্তু বরাবর একটা কথা শুনি যে মরিচঝাপিতেই নাকি সব থেকে বেশি আক্রমণটা হয়, এটা কি সত্যি? আর এই গত বছরের আগের বছরে বিদেশি কিছু বাঘ এনে ছেড়ে দিল, এই বাঘগুলো আক্রমণ করেছে। এখন একটু বন্ধ আছে, গড়ে এই 1 বছর পূর্তি যাচ্ছে, একটু বন্ধ আছে। আচ্ছা, এই যে বিদেশি বাঘ এনে ছাড়া মানে ব্যাপারটা কিরকম? বাড়ির থেকে জঙ্গলে ধরুন বাঘ কমে গেছে, এরকম বাঘ কমে গেছে। তারপরে সরকারের এখন নির্দেশ হয়েছে জঙ্গলে কাঠকুটো কাটলে হবে না, আর বিনা পয়সা যা দিচ্ছে না, যার জন্য যারা চুরি চামারি করে যাচ্ছে, অনেক সময় দেখা যাচ্ছে যে গভীর জঙ্গলের ভিতরে গিয়ে পরিষ্কার জায়গায় নৌকো বসিয়ে দিল ফরেস্টারের ভয়তে, কিংবা ফরেস্টার তাড়া দিল, গভীর জঙ্গলের ভিতরে ঢুকে গেল, ফরেস্টার বেরিয়ে আসতে গিয়ে তখন বাঘে আক্রমণ করতেছে, এরকম হচ্ছে। আচ্ছা, এই যে বাঘের মুখোমুখি না থাকলেও যে বহুবার মৃত লাশ ছাড়িয়ে আনতে যাওয়া, এখানে তো বাঘ দেখতে হয়েছে অনেকবার। সেই সময় বাঘের মূর্তি কেমন? ও বাবা, সে তো বলা যাবে না, না দেখলি।
তো একটা জিনিস তোমরা বাড়ি দেখবা যে এই বিড়ালের যে সময় শিকার ধরে হুম। ওর মুখের দিক তাকিয়ে দেখবা ঠিক অবিকল ওই, আর ওদের আকৃতিটা বড়, যার জন্য সাহস করে না মানুষ ভয়। বিড়ালের মুখের থেকে একটা ইঁদুর টিঁদুর ছাড়িয়ে নিতে গেলে কিরকম লাগে, ঠিক ওই একই কাটে। সেইরকম ভয়ঙ্কর দৃশ্য। হ্যাঁ, ভয়ঙ্কর দৃশ্য। আচ্ছা, এই যে এতবার যে বাঘের মুখ থেকে মানুষ ফিরিয়ে আনতে গেলেও তো আবার আক্রমণের ভয় থাকে। বললাম না, বাঘের মুখ থেকে রাত ছাড়িয়ে এনেছি মানে এই যে বিদেশি বাঘের কথা বললো না, এদের অবস্থা কি, মানুষের গলার থেকে কেটে ফেলে, সঙ্গে সঙ্গে ধরে পার, কি করে তা বলতে পারবো না। পেটের থেকে নাড়ি বুড়ি বুড়ি খেয়ে চলে যাবে, আর কিচ্ছু খাবে না। না। এবার ওই বাঘ সবে ধরেছে, আমরা তখন এবারে ধান উঠছি, আজকে সংবাদ দেওয়ার সঙ্গে সঙ্গে বোট নিয়ে গেলাম 50-60 জন লোক, আমরা জঙ্গলে উঠলাম 8 থেকে 10 জন। প্রথম সারিতে ছিলাম আমি, বহু জঙ্গলে ঘুরে ঘুরে ওদের ওই কোথাও রক্ত পড়েছে, কোথাও প্যান খুলে পড়ে গেছে, কোথাও সেই গেঞ্জি ধরে ছিঁড়ে ধরে। গেছে, ধরে ধরে গিয়ে গভীর জঙ্গলের ভিতরে গিয়ে পালাম। মাথাটা সবে কেটে ফেলেছে, আর ওই পেটের এইখান থেকে কেটে মুখটা বেরিয়েছে। এখন আমরা এই বড়ি বাড়ি করে ছাড়িয়ে আনতে গিয়ে ও বেশ কিছু দূর টেনে আনার পরে ও লাফ দিয়ে এসে পড়েছে। আবার হ্যাঁ, মনে করেছে মনে হয় আমার গার পরে পড়েছে, আর সেই সময় কোথায় বাঘের গায়ে বাড়ি মারতে গিয়ে বাড়িটা লেগে গেছে আমার গায়ে। সেখান থেকে হাড় ভাঙা। হ্যাঁ, সেখান থেকে হাড় ভাঙা। আর আমি ঠেকাতে গেছি, খানিকটা বাড়ি আমার এই বাম হাতে লেগেছে, লেগে এখান থেকে কবজার থেকেও ছাড়ানো। আচ্ছা, সে বাঘ চলে গেছিল তারপরে ওরা তো এক জায়গায় থাকে না, মরে গেছে কি চলে গেছে কি আরেক জঙ্গলে গেছে, ওরা তো বলা যাবে না। আচ্ছা, নানটু? নানটু তো দুবার করে এবার তাড়িয়ে দিয়েছি, ফরেস্টাররা তার জন্য কিছু পয়সা করিয়েও দিয়েছে। এবার লোকালয়ে চলে এসেছে। হ্যাঁ, লোকালে চলে এসছে। কিরকম ভাবে আসে ওরা রাত্রে? রাত্রে চলে এসে ওই দত্ত অফিসের ওখান থেকে পার হয়েছিল, এই জঙ্গলে ছিল। এবার সেই জঙ্গলের থেকে 7 দিলে বাজার পর্যন্ত গিল, আচ্ছা, ওখান থেকে তাড়িয়ে নিয়ে আবার এই জঙ্গলে ফেলা হয়। এবার এই জাল দিয়ে ঘিরে একদাক দিয়ে রাস্তা করে তারপরে ওই জঙ্গলের পর পার করে দেওয়া হয়। নানটুকে। হ্যাঁ। আচ্ছা, এই যে আপনার এই এত বছরের জীবনে যে 30-32 বার যে বাঘের থেকে লাশ ফিরিয়ে আনলেন, বারবার এই কথাটা বলছে এই কারণে, বাঘের যে ওভারঅল যে আকৃতি সেটা মোটামুটি একই হয়, মানে আক্রমণের চেহারা সেটা মোটামুটি একই হয়, একই। কিন্তু এই না, তখন ওর মুখের দিকে তাকানো যায় না। কাউকে কি জীবিত অবস্থায় নিয়ে ফিরতে না। হয়েছে? কেউ জীবিত অবস্থায় ফিরে আসেনি না? না, আমি যে কটা নিয়ে এসেছি কেউ জীবিত অবস্থা, ধরো ওপারে গেছে বাঘ মারতে, ওপার থেকে এবার সংবাদ দিল, এখান থেকে গিয়ে নিয়ে আসলাম, কিংবা জঙ্গলে মাছ ধরতে গেছি, গিয়ে দেখা যাচ্ছে একটা নৌকায় আক্রমণ হয়েছে, তারা ওই যত সময় তাদের ধারে না আছে তত সময় তারা বলি বলে ওইভাবেই। ওই যে আমার সঙ্গে গেল, তারা অ্যাক্সিডেন্ট হলো, মারা গেল, এরকম কোনো নজির নেই। আচ্ছা আচ্ছা, আপনি এই যে বললেন যে আপনার সঙ্গে গিয়ে কোনো অ্যাক্সিডেন্ট হয়নি, এটা খুব ভালো কথা, যেন নাও হয় কোনোদিন। কিন্তু একটা কথা, মন্ত্রতন্ত্রে যে বাঘ বন্দি বা মহল একটা জায়গা যেটা বাঘ আসবে না এরকম ভাবে যে রাখা হয়, এটাও কি বাস্তব ঘটনা? আমরা বহু মানুষের সঙ্গে কথা বলি, তারা কিন্তু একই কথা বলে। হয়তো নাম শুনলে শুনতে পারো, এটা বালি বিজয়নগরে বাড়ি ছিল আমির আলী মুন্সি তার নাম। আচ্ছা, দেখা যাচ্ছে যে ফরেস্টারের ভয়তে, তখন এই টাইগার ছিল না, তখন ছিল ফরেস্টার। আচ্ছা, ফরেস্টারের ভয়তে আমরা ওই জঙ্গলের ভিতরে নৌকো বসিয়ে দেবো, বাঘ দেখা যাচ্ছে উপর দিয়ে হাঁটছে, নিজে রাত্রে গিয়ে সেই জঙ্গলে থাকবে, সেই জঙ্গলে আমাদের কাজ করাবে। বাঘে কোনোদিন অ্যাক্সিডেন্ট হয়নি তার কাছে, সেই লোকের কাছ থেকে কিছু ওই মন্ত্রতন্ত্র নেওয়া, আবার সে লোক আবার ওই বাঘের আক্রমণে মারা গেছে। এটা কিভাবে? সজনকালী অফিসের পাশে তেঁতুলবাড়ি বলে একটা জায়গা আছে, সেখানে গিয়েছিল ওখানকার জেলেদের সঙ্গে পাটা জাল ধরতে। আচ্ছা, মানে খাল পাটা জাল তোলা হয়ে গেছে, ও লোক নৌকোয় উঠবে, এখন ওই জাল ধরার সময় দুই পারে কাছি বাঁধা হয়, দক্ষিণ পার থেকে কাছি খুলে উত্তর পারে এসে কাছি খুলতেছে, তখন বাঘ ও লোকের আক্রমণ করেছে। ও লোক পড়ে গেছে মাটিতে, বালির চর, সেখানে মাটিতে পড়ে গেছে, বাঘের সঙ্গে লড়াই করেছে, তার গায়ে কোনো দাগ না, ঠিক অসুরের মতো, আমরা পরে গিয়ে দেখলাম অসুরের মতো হাঁটু গাড়াতে পড়ে রয়েছে, লোকটা মারা গেছে।
কোনো চিহ্ন কোনো নেই গায়ে। চিহ্ন নেই। যেহেতু ও লোক হয়তো মন্ত্রতন্ত্র জানতো, আতঙ্কেও হতে পারে এটা। আতঙ্ক কি মানে, ও লোকের সঙ্গে যে সময় জঙ্গল করা শুরু করেছি, এমন কোনো নদীর নেই যে ও লোক একটা জঙ্গলে দিয়ে এসছে। ও লোকের কাছে জঙ্গলে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, ওই সর্বপ্রথমে নিজে গেল। তো ওনার থেকে আপনি কিছু শিখতে পেরেছিলেন? যা গুরুর যেটুকু কাছ দিয়ে থেকে। গে সেইটুকু নিয়ে নাড়াচাড়া করি। এখনো ঠাকুরের কৃপা, তোমার বাবা মার আশীর্বাদে এখনো কোনো অসুবিধা হয়নি। আমার এই 67 বছর বয়স চলতেছে, আর আমি 21 বছর বয়সে জঙ্গল শুরু করেছি। তখন জঙ্গল অবস্থা কেমন ছিল? তখন জঙ্গলের অবস্থা এত খারাপ ছিল না, অ্যাক্সিডেন্ট হতো। তখন বাঘ হাঁক দিলে মানে দাঁড়াতো আর হ্যাঁ, কি, এরা তো হিংস্র ছিল না। এত হিংস্র ছিল না। বাঘে ইদানিং হিংস্র হয়েছে, বছর 5 এরকম। বছর পাঁচেক না, তার আগের থেকে হয়েছে। মানে আয়লা আয়লারও অনেক আগে, যে 2000 সময় সাল টাল। ওই রকম হবে, যে সময় বাগদার প্রিন্টটা বেশি প্রচলন ছিল, সেইখান থেকে একসময় এই মরিচজাবিতে ওপারে কেউ যেতে পারত না। এত বাঘ হ্যাঁ, এরকম। ডেলি একটা দুটো করে অ্যাক্সিডেন্ট হবে, কত হাজার হাজার হয়েছে তার কোনো আচ্ছা, এখন একটু এখন লোক যায় না বলে কম গেলে আবার। গতবারের আগের বারও ভালো ইয়ে হয়েছে, ওই যে বিদেশি বাঘ টাইনে দেওয়ার পরে। এখন এই একটা বছর হতে যাচ্ছে, এখন খুব কম দেখা যাচ্ছে। কিন্তু এই যে এখন কম দেখা যাচ্ছে, এই পরিসংখ্যানটা আপনি যে এখানে নৌকার মিস্ত্রি হিসেবে কাজ করছেন, বহু নৌকা এখানে তৈরি হচ্ছে, হ্যাঁ। তারাও যাচ্ছে, তারাও নিরাপদে ফিরছে। না, সবাই জঙ্গলে যায় না, যায় না, না না সবাই জঙ্গলে যায় না। নদীতে মাছ খাওয়া হয়। নদীতেও ধরে। এই নদীতে কেউ এই পিপ জাল ধরে, আচ্ছা, এই বাইন জাল ধরে, কেউ উপরে আমরা অনেকে কাঁকড়া ধরতে যাই বিনা পাশে। এই আর দুই একদিন পরের থেকে যাবে, একাধরি দেড়াধরির থেকে যাবে। আচ্ছা, আচ্ছা। এই যে আপনি একটা কথা বলেন, টোটাল এই সুন্দরবনের জঙ্গল, মানে টোটাল জঙ্গলটা, তার মধ্যে আপনারা মরিচঝাপিতে বলছিলেন সব থেকে কম গেছেন, মানে বাইরে বেশি যান মাছ বাইরে কাঁকড়া বেশি। ধরতে। কিন্তু মাছ কাঁকড়ার এ তো মরিচঝাপিতে বেশি। মাছ কাঁকড়া কিভাবে হয় তা জানি না, মরিচজাবিতে এমন কোনো জিনিস নেই যে মরিচজাবিতে পাওয়া যায় না। কিন্তু মাছ বিপদটা বেশি। কাঁকড়া মধু কাঠ সব মরিচজাবিতে পাওয়া যায়, কিন্তু বিপদটা বেশি। বিপদটা বেশি। এই জঙ্গলটা ঘন বেশি, আচ্ছা, কারণ শরণার্থীর আমলে কাটার পরে জঙ্গলে প্রচুর চারা পড়ছে, যার জন্য জঙ্গলের ভিতরে আর চোখ চালে না। বিপদটা এই কারণে বেশি হয়। বাইরে শিকার ওরা কম পায়। ওই ওরা যে একদিনে কত জায়গা হাঁটে তা বলতে পারবো না। ও এইখানে বেশি চাপটাই এইখানে এসে, আর এই শেষ সীমান্ত, তারপরে এখন জাল দিয়ে ঘিরেছে। মোটামুটি জঙ্গলের ভিতর থেকে ওরা কিন্তু দেখতে পায়। ওরা দেখতে, ওরা তো চোর, প্রতি ওরা মুহূর্তে দেখতে দেখছে। তাহলে এই 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 জঙ্গলের ভিতরে এখন যতটা সম্ভব মানুষ কম যাচ্ছে তো মরিচঝাপি না। যায় এখনো। এমনিতে যে সময় শোনা যায় তখন ওই দৃশ্যগুলো মনে ওঠে, দেখা যায় আজকে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, তখন ওই যে ছাড়িয়ে আনা যে দৃশ্য, ওই দৃশ্যগুলো মনে ওঠে, ওইগুলোই মনে ওঠে বারবার। ওইগুলো মনে ওঠে। না এমনি আমাদেরও জঙ্গলের ওসব কোনো কিছু মনে হয় না। আচ্ছা। ওই একটা অ্যাক্সিডেন্টের কথা শুনলি হুম। তখন এই দৃশ্যটা ভেসে ওঠে, যে এর এইভাবে নেড়ছিলাম, ওর ওইভাবে নেড়ছিলাম, এই আকৃতি ওর, ওই তখন এই দৃশ্যগুলো মনে ওঠে। আচ্ছা, মোটামুটি রয়্যাল বেঙ্গল টাইগার সব থেকে বড় আপনি কত, মানে এটা হাইট কেমন দেখে? হাইট খুব বেশি না, ওই 2.5 থেকে 3 ফুট হবে হাইট, আর তার বেশি হবে না। লম্বায় লম্বায় 6-7 ফুট হবে। তাই এত ক্ষমতা? এমনি এখান থেকে যে বাঘটা পার করে দিয়েছি, হুম। এখান থেকে বছর 2 আগে, আচ্ছা, এবার ও নদীতে পার হয়ে যাচ্ছে, জাল দেওয়া বলে ও ঢুকতে পারবে না বলে আমরা ওই সামনে একটা খাল আছে, খালের মুখে পার হয়ে যাচ্ছে, আমরা বোট নিয়ে গেছি ফরেস্টার থেকে। নিয়ে যাওয়ার পরে জালের ভিতর যাইতে পারছে না, তা ওই রকম বড় বড় ওই ডালের মতো এরকম বড় বড় গেমু গাছ হাতাতে ধরতে যায়, মুখ দিয়ে কামড় দিয়ে ভেঙে ফেলতেছে রাগে। রাগে। তারপরে জাল কেটে ঘা দিল, তারপর বেরিয়ে যায়। তাই দুবার পরে বোটের পরে লাভ দেশে পড়ে রাগে। সেসব দৃশ্য না দেখলেও ভাষায় কোনো কিছু বলা যাবে না, ও না দেখলে। আচ্ছা, ওর যখন রাগ হয় তখন ও না দেখলে বলা যাবে। তাহলে মোটামুটি আপনার কাছে যেটা বুঝলাম যে এখনো পর্যন্ত যারা জঙ্গল করে তারা প্রত্যেকেই বলেছেন যে মন্ত্রতন্ত্র বা আমরা যা শিখেছি গুরুদেবের কাছ থেকে সেগুলো মোটামুটি কাজ হয়, এবং আপনার কাছে শুনলাম সেটা বাস্তব। বাস্তব এগুলো, কিন্তু সমস্যা কি জানো, মন তোর, আগে নিজের মনটা নিজের করতে হবে। আমি এসব ভাষাগুলো বলা উচিত না, লোকে চুরি করে নিয়ে যাব। আরো একটা বাস্তব কথা শোনেন, এখান থেকে বছর 25 আগে একজনের যাচ্ছে মল,
আচ্ছা দোল পূজার পরদিন। আচ্ছা হ্যাঁ, না না, এই যে আমার এই যোগেশ আবলির কাকা টাকা, ওই তো ওই দিবাকরের বাবা, আচ্ছা যে তিনজন একজনের ক্ষেতের থেকে ওল তুলে নিয়ে জঙ্গলে গেছে, আচ্ছা জঙ্গলে গেল, জঙ্গলে উঠলো মধু কাটতে, তিনজনের আক্রমণ করলো, একজনেরও ফিরিয়ে আনতে হইলো। তিনজনই মারা গেল? হ্যাঁ, নলিন মিস্ত্রি আর শিব, ওই শিব পদ্মার তিনজন একসঙ্গে কিভাবে গেল? একসঙ্গে জঙ্গলে উঠতে এত উঠলো? একটা ছাড়াতে গিয়ে আটটা, সেই তিনটিরই খাইলো। সবচেয়ে সূক্ষ্ম যদি মনে করতে হয়, তা জঙ্গল সবচেয়ে সূক্ষ্ম। মন, তোর মন যদি নিজের মন নিজে না রাখা যায়, জঙ্গলে কোনো কিছু খাটে না। জঙ্গলে কেন, সব জায়গায়। এটা জঙ্গল দিয়ে উদাহরণ দেওয়া হচ্ছে। হ্যাঁ, আগে নিজের মনটা পরিষ্কার করতে হবে, তারপর জঙ্গলে যেতে হবে। পবিত্র জায়গা একটা। আমাদের যেরকম ধর্ম পবিত্র মনে মনে করি, জঙ্গলটাও খুব পবিত্র। নিজের মনটা আগে পবিত্র করতে হবে, তারপরে জঙ্গলে যেতে হবে। একসঙ্গে তিনজনকে ওই কারণে তারপর যে পরে আস্তে আস্তে শোনা গেল, যে তিনজন ওল নিয়ে গেল, সেই তিনজন মানে ওই তিনজন অন্যের বাগান থেকে ওল চুরি করে নিয়ে গেছিল। রোয়া ওল রোয়া ওল। সবে রুইয়েছে, সেই ওল জঙ্গলে গিয়ে মাছ দিয়ে খাবে নিয়ে গেছে। আর এই মধু ধরতে গেল, মধু কাটতে গেল আর বাঘে নিয়ে গেল। তাহলে আপনি যখন যান, এখন জঙ্গল মোটামুটি হ্যাঁ, আমার বন্ধ নেই। এই আর 2-3 দিন পরের থেকে নামবো। ওই নৌকোটা ফাইবার করতে পারলে ওই ফাট জাল ধরবো বলে। আচ্ছা, আর যার সঙ্গে কথা বলছি সে তো জঙ্গলে প্রতিনিয়ত যায়, শুধু না তিনি প্রতি মুহূর্তে বলেন যে শুদ্ধতার সঙ্গে জঙ্গলে যেতে হয়, একটা পবিত্র জায়গা সেখানে যাওয়ার। উনি এখন কাজ করছিলেন, এবং কাজ করছিলেন সেটা হচ্ছে নৌকা মেরামতের কাজ করেন। এখানে স্টেশন বলছিলাম তো, প্রচুর জায়গায় শুধু নৌকার একটা বাজার। এখানে নৌকা কেনা বেচা হয়, এখান থেকে নৌকা নিয়ে বিভিন্ন জায়গায় চলে যায়, ছোট বড় মাঝারি। দেখছিলাম যে দাদাই সব দরদাম করে দিচ্ছে, দাদাই সবকিছু করছে। এরকম একজন অভিজ্ঞ মানুষ, তার মুখ দিয়ে শুনলাম প্রায় 32 থেকে 35 বার সে বাঘের মুখ থেকে লাশ ফিরিয়ে এনেছে। সেরকম অভিজ্ঞ মানুষ, তার সঙ্গে এই দুদণ্ড কথা বলার জন্য প্রায় 2 ঘন্টা ধরে ওয়েট করছিলাম। তারপরে উনি সময় দিলেন, আমরা কথা বললাম। এমন অভিজ্ঞ মানুষের কথা না শুনে পারা যায়? আপাতত এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী সময়।